আজ আমাদের পঞ্চম দিনের আউটলাইনে যা আছে সেটা একটু আগে ওপেন করি। ওকে, ডে 5 আমাদের রিভলভ বস বেস রিভলভ কাট, মানে প্রত্যেকটারই একটা বস বেস থাকবে, একটা কাট ফিচার্স থাকবে। ঠিক আছে, এগুলো সবই ফিচার্সের টুলস। সো রিভলভ বস বেস থাকলে রিভলভ কাট থাকবে, সোয়েপ্ট বস বেস থাকলে সোয়েপ্ট কাট থাকবে, লক পেট আছে, বাউন্ডারি আছে। প্রত্যেকটা টুল সম্পর্কে আজকে জানবো, সাথে আমরা শেল করাও শিখব। এগুলো যারা জানি না তারা প্র্যাকটিক্যালি দেখে শিখি যে আমরা এগুলো কিভাবে করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টার্গেট আজকে ক্লাসে, এই টপিকসগুলো আজকে বুঝবো। এর সাথে আমরা মেজারমেন্ট করা শিখব। মেজারমেন্ট বলতে একটা ডিজাইন করে ফেলানোর পরে আমরা 3D অবজেক্ট থেকে অনেক সময় দেখে বুঝি না যে এটার দৈর্ঘ্য কতটুকু আছে, প্রস্থ কতটুকু আছে, বাট আমাদের এইটা অনেক সময় চেক করতে মন চায়, জানার ইচ্ছা থাকে যে আমি যেটা করছি আদৌ কি এটা ঠিক আছে কিনা। আমার দৈর্ঘ্যের দিকে 50 দেওয়ার কথা, প্রস্থের দিকে 70 দেওয়ার কথা, আদৌ কি আমি 50 হয়েছে কিনা, এটা একটা মনের মধ্যে কনফিউশন থেকে যায়। সো এই ধরনের মেজারমেন্ট করতে হয় কিভাবে সেটা দেখব। এবং মাস প্রপার্টিস, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা CSWA বা প্রফেশনাল এক্সাম যেগুলো আছে ওই পরীক্ষাতে আসলে এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে থাকে। সো ওই এমসিকিউ টাইপের প্রশ্নের অ্যান্সার দিতে গেলে আমাকে অবশ্যই একটা সঠিক অ্যান্সার সিলেক্ট করতে হয়। সো এমন একটা প্রবলেম দিয়ে দেয় যে প্রবলেমটার বলে কি এটার ওজন কত বা এটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে, এটা বলতে বলে। তো এখন কথা হচ্ছে যে আমি যদি প্রবলেমটা সঠিকভাবে সলভ না করতে পারি তাহলে কিন্তু ওই 4টা অ্যান্সারের একটাতেও মিলবে না। ঠিক আছে, আর যদি আমি সঠিক সলিউশন করতে পারি তাহলে দেখা গেছে যে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব, আমরা এটাকে টিক দিয়ে দেব বা ওখানে শূন্যস্থান আসে। আসলে CSWA পরীক্ষাটা খুবই সহজ যদি আমি কাজ জানে থাকি, আর যদি আমার কাজ জানা না থাকে তাহলে অনেক কঠিন। যে সময় দেয় ওই সময়ের মধ্যে পরীক্ষা হইতে চায় না যারা বিগিনার পর্যায়ে আছে। সো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই সবাই মনে রাখতে হবে। এটা হলো ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে বেসিকগুলো শিখাচ্ছি, এই বেসিকগুলো প্রপারলি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। ইনশাল্লাহ আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নেব কোর্সের শেষের দিকে। ট্রাই করব যে মিনিমাম আমাদের যারা স্টুডেন্ট আছে তারা অ্যাসোসিয়েট পরীক্ষা দিয়ে সার্টিফাইড হওয়ার জন্য। বাট আমি আগে থেকে বলতেছি, অ্যাসোসিয়েট পরীক্ষা দিতে হলে ওইখানে এক্সামের একটা ফি আছে, যেটা হচ্ছে $99। $99 খরচ করে আমাকে পরীক্ষায় বসতে হয়। সো আমার সাথে হয়তো বা কমিউনিকেশন আছে এমন কারো, যাদের মাধ্যমে আমরা হয়তো বা এইটার ভাউচার অল্প দামে ম্যানেজ করে দিতে পারবো। দেখা গেছে ওর 3/1 বা 2/1 টাকা খরচ করে আমরা ভাউচারটা কিনে দিতে পারবো। এবং ওই ভাউচারের মাধ্যমে আমরা ওই $99 খরচ করা লাগবে না। অল্প টাকা দিয়ে দেখা গেছে আমরা ভবিষ্যতে পরীক্ষায় বসলাম, কিন্তু পরীক্ষায় বসলে কী লাভ, আমার যদি পরীক্ষার প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু ফেল হয়ে যাবে। সো পরীক্ষার যে ফি, এই ফিটা নিজেকেই দিতে হবে। যেন আবার এরকম ভাবি না যে ভাইয়ের কাছ থেকে কোর্স করতেছি তার মানে ভাইয়া এক্সামের ফি দিয়ে দেবে, এরকম না। এই বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের ফি আছে। সো আমাদের বেসিক কোর্স যেহেতু, সেহেতু বেসিক কোর্স করার পরে আমরা ট্রাই করব অ্যাসোসিয়েট সার্টিফিকেটটা নিয়ার অ্যাটলিস্ট। আর যদি এর সাথে অ্যাডভান্স লেভেলের কেউ সার্টিফিকেট চায়, পরীক্ষা দিতে চায়, তাহলে অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে হবে, আমাকে দেখাইতে হবে যে ভাই আমি অ্যাডভান্স লেভেলে কাজ পারতেছি, আমি পরীক্ষা দিতে চাই, তাহলে আমি তার জন্য হয়তো বা ভাউচার ম্যানেজ করে দেব। ওকে, সো আমাদের প্রাইমারি ফোকাস হচ্ছে কি অ্যাসোসিয়েট সার্টিফাইড হওয়ার। ঠিক আছে, তো ওইখানে পরীক্ষায় কি কি আসে সেদিকে ফোকাস করে আমি প্রত্যেকটা টুলস কিন্তু শিখাচ্ছি। আর আমরা যদি এইভাবে শিখতে থাকি তাহলে কোনো একটা ইন্ডাস্ট্রিতে যদি জবে পরীক্ষা দিতে চাই, ভাইবা দিতে যাই, তাহলে অবশ্যই আমরা অ্যান্সার দিতে পারবো, কারণ আমরা এই কাজ সম্পর্কে অবগত। আমরা আমাদের মতো করে বললেই হলো। অনেক সময় বলে
যে রিভলভ বস দিয়ে তুমি কি কাজ করবা বা এই টুলসটা কি কাজ করে। তো যখন তোমার জানা থাকবে তখন রিভলভ বস বেস সম্পর্কে তোমাকে প্রশ্ন করলে ঘাবড়ানোর কিছু নেই, নিজের মতো করে অ্যান্সার দিয়ে দিতে পারবো। সুইফট বস বেস দিয়ে কী কাজ করে, বাউন্ডারি বস দিয়ে কী কাজ করে, শেল কেন করতে হয়, ঠিক আছে। এবারে মেজারমেন্ট দেখা গেছে তোমাকে একটা একটা ডিজাইন দিয়ে দিল, বললো যে এইটার দৈর্ঘ্য কত একটু বলো তো। তো অনেক সময় বলে কি এটার ওজন কত, এটার সেন্টার অফ মাস কত। সো আমরা যদি এই কাজগুলো জানি তাহলে পরা ওই ধরনের ভাইভাতে খুবই সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবো, সেটা ইউনিভার্সিটি লেভেলই হোক অথবা কম্পিটিশন লেভেল হোক বা জব সেক্টর হোক বা আমাদের CSW যে পরীক্ষা আছে ওইখানে। ওকে, ফার্স্টে আছে কি রিভলভ বস বেস। সো সলিডওয়ার্কস সফটওয়্যারটা আমি এখন ওপেন করিনি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যে কোনো একজন একটু রিপ্লাই দিলে বেটার হতো, আমাদের মেম্বার সংখ্যা খুবই কম। সো এখানে আর এরকমভাবে সিলেক্ট করছি না যে অমুক রিপ্লাই দাও। যাচ্ছে, কথা যাচ্ছে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের সলিডওয়ার্কসের ইন্টারফেস। ফার্স্টে আমরা কি করি, এইখানে ক্লিক করি। এখানে ক্লিক করে আমাদের এই যে পার্টের কাজ চলতেছে এখনও, পার্টের কাজ যতদিন না শেষ হচ্ছে ততদিন আমি অ্যাসেম্বলিতে ঢুকছি না, অ্যাসেম্বলি যতদিন না হচ্ছে ততদিন আমি ড্রয়িংয়ে যাব না। তো আমাদের এখনও পার্টের ক্লাস চলছে, পার্ট ডিজাইন। ওকে, আচ্ছা, এখন আমরা মোটামুটি বলছিলাম এখানে আমাদের কি থাকে, ইউনিট থাকে, তারপরে এইখানে আমাদের ভিউ কিউব থাকে। ওকে, এখানে ভিউ কিউব থাকে, এগুলো টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, এগুলো একটু জানা দরকার, তা নাহলে পরে 3D দিয়ে কাজ করা কঠিন। এটা হচ্ছে ভিউ কিউব, আর এই হচ্ছে নর্মাল। এগুলো আমরা বলছি আগে, তারপরে একটু স্মরণ করে দিচ্ছি। নর্মাল মানে একদম আমাদের ওই বরাবর হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের এইখানে হলো স্কেচ করতে হয় যে প্লেনগুলো, এই প্লেন যে কোনো একটা প্লেনে স্কেচ করতে হয়। এখন আমাদের আজকের ক্লাসে যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে ফিচার্সে যাব। ফিচার্সে যাওয়ার পরে এই যে রিভলভ বস বেস, সুইফট বস বেস, লফটেড বস বেস, বাউন্ডারি বস বেস, এই প্রত্যেকটারই আবার কাট ফিচার্স আছে। যেমন রিভলভ বস বেস, রিভলভ কাট, তারপরে সুইফট বস বেস, সুইফট কাট, লফটেড বস বেস, লফটেড কাট, এই যে এগুলো আছে। এগুলো একটু হাইট মানে মনে হচ্ছে যে এগুলো ওপেন না, ঠিক আছে, এগুলো কাজ করবে না। এখন এখন আমি যদি এখানে ক্লিক করি কোনো কাজ করবে না। সো এই ধরনের ফিচার্সে কাজ করতে হলে এই ধরনের একটা 3D মডেল তৈরি করতে হবে, তা না হলে সব এগুলো কিন্তু ওপেন হইতে চাইবে না। ওকে, এখন আমরা আস্তে আস্তে একটা একটা করে কাজ বুঝি, তারপরে আমরা ডিজাইনগুলো করব। আচ্ছা, একটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। ফার্স্টে আমাদের ছিল হচ্ছে রিভলভ বস বেস, রিভলভ বস বেস। তো রিভলভ বস বেসের জন্য আমাকে যে কোনো একটা প্লেনে আমাকে স্কেচ করতে হবে। আমি মনে করি একটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তটার দৈর্ঘ্য প্রস্থ দিলাম, মানে বৃত্তটার ডায়ামিটার দিলাম 100। এরপর আমরা বৃত্তটাকে অর্ধেক করে ফেলবো, মানে এই অংশটুকু কেটে ফেলবো। তো এখানে ছিল আমাদের ট্রিম ফিচার্স, ট্রিমে ক্লিক করে যেহেতু আমাদের এখানে পাওয়ার ট্রিম, আমরা টান দিলে কিন্তু কাটবে। ওকে, এরপর চলে যাবো ফিচার্সে, রিভলভ বস বেস। রিভলভ বস বেসের জন্য কন্ডিশন হচ্ছে একটা অ্যাক্সিস থাকতে হবে, ঠিক আছে। তো আমি এই যে মাঝ বরাবর এটাকে আমি অ্যাক্সিস তৈরি করছি। আমি এখানে যখন ক্লিক করব তখন এই সিলেক্ট কাউন্টার্স, কাউন্টার এই জায়গা আমাদের এই রিজিয়নটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। সো আমি এখানে কি করব, অ্যাক্সিস সিলেক্ট করে দিলাম। এখন এখানে এই এরিয়াটা দিলেও হয় না দিলেও হয়, কারণ সে বাই ডিফল্ট বুঝে গেছে যে এটাকেই চারদিকে ঘুরাইতে বলতেছে, রিভলভ, ঠিক আছে, চারদিকে এইভাবে ঘুরবে। তো চারদিকে যদি এই যে যে অর্ধবৃত্তটা আছে সেটা যদি আমি এই রেফারেন্সের সাপেক্ষে, এই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাই, তাহলে কি এরকম একটা বল দেখা যাবে। সো
কেউ যদি বল ডিজাইন করতে চায় সেক্ষেত্রে তাকে এই মেথডেই ডিজাইন করতে হবে, আদারওয়াইজ আমার জানা মতে আর কোনো সিস্টেম নাই যে সেই সিস্টেমে তাকে সে বল ডিজাইন করতে পারবে। এই একটাই মেথড আমার জানা আছে সলিডওয়ার্কসে। যদি আমাকে বল ডিজাইন করতে হয় তাহলে একটা অর্ধবৃত্ত নিতে হবে এবং সেটাকে এইভাবে রেভুলেশন দিলে পরা, এবং সেটা কত 360 ডিগ্রিতে। ওকে, এখানে ব্লাইন্ডে রাখবো। এখন আমরা এখানে মিড প্লেন থেকে অনেক কিছুই শিখছি, সেগুলো দরকার নাই আমাদের। যদি এরকম পুরোপুরি একটা বল দরকার হয় সেক্ষেত্রে আমরা 360 ডিগ্রি রাখবো। ওকে দিয়ে দিলাম, তাহলে কি হলো, এটা আমাদের একটা বল ডিজাইন হয়ে গেল। আমি ফ্রন্ট প্লেনে আর একটা বিষয় যদি ডিজাইন করি তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন আমার ফার্স্ট আমি এই যে একটা রেফারেন্স অ্যাক্সিস দিলাম, তো রেফারেন্স অ্যাক্সিস লাইন হলেই হবে। আমি চাইলে পরে এটাকে সেন্টার লাইনে করতে পারি, এখানে ক্লিক করে সেন্টার লাইনে করতে পারি। তো সেন্টার লাইন করাটা ম্যান্ডেটরি না। তারপরে আমি ওকে, এখন যদি আমরা রিভলভে যাই তাহলে কি এখানে অ্যাক্সিসটা মানে কার সাপেক্ষে রোটেট হবে। এখানে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে আশা করি সবাই এবার ক্লিয়ার বুঝতে পারছি যে এরকম ধরনের যদি রেভুলেশন দিতে চাই সেক্ষেত্রে আমরা রিভলভ করব। ওকে, যদি আমি সিলিন্ডার ডিজাইন করতে চাই, সিলিন্ডার এই যে এখানে দেখা যাচ্ছে যে এইটার তো অবশ্যই সিলিন্ডার, ঠিক না? সিলিন্ডার যদি ডিজাইন করতে চাই বা পাইপ ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই রিভলভ ওয়াশ বেস ইউজ করতে পারি। তো রিভলভ ওয়াশ বেসের জন্য কি করতে হয়, প্রথমে একটা প্লেনে কিছু একটা স্কেচ করতে হয়। আমি যদি পাইপ ডিজাইন করতে চাই, ওকে, সো এই পাইপটা এটাকে যদি আমি এখন রেভুলেশন দেই এবং অ্যাক্সিসটাকে আমি ফার্স্টে ডিলিট করব, এখান থেকে ডিলিট করব। ডিলিট করে আমি এটাকে অথবা এটাকে সিলেক্ট করে দিতে পারি, এটাকে সিলেক্ট দিলাম। তো আমাদের একটা পাইপ তৈরি হয়ে গেছে। তো রিভলভের মাধ্যমে আমরা এই শেপও তৈরি করতে পারতেছি, এই শেপও তৈরি করতে পারতেছি, এই শেপও তৈরি করতে পারতেছি। বাট আমার মনে হয় অন্য কোনো ফিচার্স নাই যেটার মাধ্যমে বল ডিজাইন করা যায়। সো বল ডিজাইন করার ক্ষেত্রে রিভলভ ওয়াশ বেস। ওকে, পাইপ ডিজাইন করতে চাইলে আমরা রিভলভ ওয়াশ বেস ইউজ করতে পারি, বাট পাইপ ডিজাইন করার ক্ষেত্রে আমরা রিভলভ ওয়াশ বেস না ইউজ করে আমরা সোয়েপ্ট ওয়াশ বেস ইউজ করব। সোয়েপ্ট ওয়াশ বেসের ক্ষেত্রে আরেকটু সিস্টেম আলাদা, সেটা হচ্ছে কি, আমি ফ্রন্ট প্লেনে কিছু আঁকলাম, অরিজিনটাকে আমি একটু ঠিক রাখি, সরি আমি লাইন ড্র করব। ওকে, এখন আমি যদি সোয়েপ্ট ওয়াশ বেসে চলে যাই, তো যদি আমি কোনো, আচ্ছা এটাতে দেখাই সার্কুলার প্রোফাইল, স্কেচ প্রোফাইল সম্পর্কে একটু পরে বলি, কারণ এটা ফার্স্টে বললে নাও বুঝতে পারি সবাই। তো সার্কুলার প্রোফাইল মানে কি, যে নিচে একটা সার্কেল আছে, ওই সার্কেল বরাবর যেইখান দিয়ে লাইনগুলো গিয়েছে ঠিক সেমভাবে আমাদের ওই পাইপ ডিজাইন হয়ে যাবে। ওকে, এবার কিন্তু আর এইখানে রোটেশন হচ্ছে না, কারণ এখানে একটা স্ট্রেট লাইন ছিল যারা কিনা রিভলভ করা যায়, কিন্তু এখানে তো স্ট্রেট লাইন না, একটা ডান দিকে আনুভূমিক গেছে, ভার্টিক্যাল গেছে, হরিজন্টাল গেছে। সো
এইখানে আমাদের ওই রেভলিউশন করা সম্ভব না। এবং খুবই সহজে আমরা কি করলাম, একটা পাইপ ডিজাইন করে ফেললাম, যার এইখানে ডায়ামিটার চেঞ্জ করা যাবে। ডায়ামিটার 15 দেই বা 30 দেই, যার যেরকম প্রয়োজন। তো পাইপ ডিজাইন করার ক্ষেত্রে আমরা সোয়েফট বস বেস ইউজ করব। সো যদি এরকম কখনো ভাইভাতে কোশ্চেন করে থাকে যে পাইপ ডিজাইন করার ক্ষেত্রে আমরা কোন ফিচার্স ইউজ করি, তো অ্যান্সারটা হবে কি সোয়েফট বস বেস। পাইপ ডিজাইন করার ক্ষেত্রে যে রিভলভ বস বেস ইউজ করা যায় না তা না, ইউজ করা যায়, বাট এইটাকে যদি আমার ইউজ করতে হতো তাহলে অনেক কষ্ট হতো। আমাদের কি করতে হয়েছিল মনে আছে? এখানে একটু আমি আরেকবার দেখাই। এখানে একটা চতুর্ভুজ আঁকতে হয়েছিল এবং সেই চতুর্ভুজটাকে আমাদের রোটেট করানো লাগছে। আর সোয়েফট বস বেসের ক্ষেত্রে কিন্তু আমাদের চতুর্ভুজ আঁকার প্রয়োজন হয়নি। আমাদের এখানে যে সার্কেল আছে, এই সার্কেলের একটা ডায়ামিটার দেওয়া প্রয়োজন হয়েছে, আর আমাদের একটা স্কেচ আমাদের মতো করে নেওয়া লাগছে। সো পাইপটা কত ডিগ্রিতে ঘুরবে, কতটুকু বাঁকবে, এগুলো আমরা স্কেচ করতে কোনো ব্যাপার না, কিন্তু রেভলিউশন দেওয়া কঠিন, যার কারণে আমরা এই রিভলভ বস দিয়ে এই কাজটা করব না, পাইপ ডিজাইন করব না। ওকে, সোয়েফট বস বেসের কাজ মোটামুটি সবাই মানে বুঝতে পারছি। তারপরেও কারো কি কোনো কোশ্চেন আছে? ভাইয়া হোলটা একটু দেখাই দেন, এটা তো মনে হোল করে না। হ্যাঁ, আমি কাটের বিষয়টা এখনো শুরু করিনি, আমি কাট করব। এই যে কাট যে অপশনগুলো আছে না, এগুলো আমি দেখাবো। আমি এখানে এখনো যাইনি, আমি আগে এগুলো শেষ করতেছি। আচ্ছা, এরপর আমাদের লফটেড বস বেস, এটার কাজ কি? এটার জন্য আমাদেরকে টপ প্লেনে, আমি মনে করো সাপোজ স্কেচ করব। টপ প্লেনে একটা বৃত্ত অঙ্কন করলাম, যেটা মনে করো পাঁচশোই। ওকে, আচ্ছা আমাকে কেউ কি বলতে পারবা যে এখানে আন্ডার ডিফাইন কেন লেখা আছে? ক্লাসে যারা আছি, হ্যালো, জি ভাই পারবো। আচ্ছা কেন বলো তো? এইটার অরিজিন থেকে কোনো মানে ডাইমেনশন দেওয়া হয়নি। অরিজিন থেকে কোনো ডাইমেনশন দেওয়া হয়নি, বাট সার্কেলটা কিন্তু এখনো ছোট বড় হবে না। মূলত কি, জি ভাই। সার্কেলটা ডানে বায়ে মুভ করবে। আচ্ছা, এটা দিলে পরে আমাদের কি হবে, এটা ফুললি ডিফাইন হবে, এটা কালার ব্ল্যাক হয়ে যাবে। জি এটা ভাই। স্কেচ থেকে বের হলাম, তো স্কেচটা আমি কোথায় করছি? টপ প্লেনে করছি। এখন এই টপ প্লেন থেকে একটু উপরে আমাদের আর একটা প্লেন থাকলে ভালো হইতো, তাহলে সেইখানে আমি আর একটা সার্কেল ড্র করতে পারতাম। সেজন্য আমাদের অপশন আছে যে আগে আমরা টপ প্লেনে ক্লিক করব, তারপরে এই যে যে ফিচার্স থেকে এইখানে চলে আসবে রেফারেন্স জিওমেট্রি, এইখানে ক্লিক করলে প্লেন খুঁজে পাবো। ওকে, এতে নতুন প্লেন তৈরি হয়। এখানে ক্লিক করা মাত্র দেখো 10 ইউনিট দূরে 10 mm উপরে একটা প্লেন তৈরি হচ্ছে। তো আমি 10 ইউনিট না দিয়ে আমি দেই 80, তাহলে কি একটু উপরে আমাদের একটা প্লেন তৈরি হচ্ছে। এখন যদি আমাদের একাধিক প্লেন তৈরি করতে হয়, তাহলে এখানে আমি 2 3 4 যা দিব। আমাদের আপাতত একটা দরকার, একটা দিলাম, এবং এটা 90 ডিগ্রিতে আছে। যে ডিস্টেন্স একটা প্লেন থেকে আরেকটা প্লেনের ডিস্টেন্স 80। ওকে, এরপর আমরা কি করব, এই প্লেনটাকে এই প্লেনের উপর স্কেচ করব। সো এইখানে ক্লিক করার পরে এখানে স্কেচ আছে, এই স্কেচ অপশনটা অন হবে, বা এইখানে ক্লিক করার পরে এখানে স্কেচ অপশনটা অন হবে। সো আমি এখানে স্কেচ করব। স্কেচ করার পরে এটা নর্মাল হয়ে যাবে, কিন্তু স্কেচ দেওয়া মাত্রই এটা আমার দিকে সোজা হয়ে যাবে। তো আমি আবারও বৃত্ত আঁকবো এর থেকে একটু বড়, যেটা আমি দিলাম 650। আচ্ছা,
এইবার কেন আমার ফুললি ডিফাইন হয়েছে এটা কে বলতে পারবা? কেউ কি আছি যে কিনা বলতে পারবো? ডায়মেনশনটা ডায়মেনশনটা দেওয়ার কারণে। না, ডাইমেনশন তো আমি একটাই দিছি, আগেও একটা দিছিলাম, এখনো একটাই দিছি, দুইটা দিইনি কিন্তু। এইবার এই কারণেই আমাদের কি হয়ে গেছে যে দেখো এই যে একটা রিলেশন, এই রিলেশনটা মূলত কোইনসিডেন্ট, মানে আমার আর একটার সাথে ইনসিডেন্ট হয়েছে। এই জায়গার এই বৃত্তের যে সেন্টার আর এই নতুন বৃত্তের সেন্টার, দুটো সেন্টারে কি একই লাইন বরাবর একই সেন্টারে আছে, যার কারণে এটা কোইনসিডেন্ট হয়ে গেছে একটা সেন্টারে, একটা পয়েন্টে, যার কারণে এটা আর মুভ করানো সম্ভব না এবং এটা আর বড় হবে না, কারণ এই একটা ডাইমেনশন আমরা দিয়ে দিছি। ওকে, এই কারণে এটা ফুললি ডিফাইন। ওকে, আমাদের এটা ওকে দিলাম। আমি আবারও একটা প্লেন নেব। কীভাবে প্লেন নেব বলছিলাম যে ওই প্লেনে একবার ক্লিক রেখে তারপরে এখানে চলে যাব, প্লেনে চলে যাব। প্লেনে যাওয়ার পরে এই দূরত্বটা দিয়ে দেবো এবার 200 দেওয়ার পরে ওকে দিলাম এবং এইখানে আর একটা ক্লিক করলাম, নতুন প্লেনে ক্লিক করবো, ঠিক আছে? এই নতুন প্লেনে ক্লিক করলাম, বৃত্ত আঁকবো ওর থেকে একটু ছোট, এই বড়টার থেকে একটু ছোট, এই মাপটা 560 দিলাম। 560 না, আরো কমাই দিই, 450। ওকে, আমি আর একটা প্লেন নেব। এই প্লেনের উপর সিলেক্ট করে, সরি, এই প্লেনের উপর ক্লিক রেখে আমরা এখানে চলে যাব প্লেন, এবং এটা আগে যেহেতু 200 দিয়েছিলাম এখনো 200 আসছে, আমরা এখন এটা দেব 50। ওকে, এগুলো প্লেন তৈরি করতে হয় কিভাবে। এখানে ক্লিক করব এবং আরেকটা বৃত্ত নেব, যেটা কিনা একটু বেশি নেব, অতটুকু নিলাম। ওকে, এবং এটার ভ্যালু দিচ্ছি 550। ওকে, এইবার এই প্লেনগুলো আমি হাইড করে দিতে পারছি। প্লেন হাইড করার নিয়ম হচ্ছে প্লেনে একটা ক্লিক করলে দেখো এখানে হাইড একটা অপশন আছে, যে চোখের মতো বা চশমা থাকে অনেক সময়, এটা দিব, হাইড হয়ে যাবে। এই প্লেনটাকেও হাইড করে দেই, এই প্লেনটাকেও হাইড করে দিই, এখান থেকে হাইড করতে পারো অথবা এখান থেকেও হাইড করতে পারো, যে প্লেন 1, প্লেন মানে প্লেন 2, প্লেন 3। ওকে, যদি আবার এটাকে তোমার দেখতে ইচ্ছা করে তখন আবার শো করে দেবে, এই যে এখানে গেলেই শো হয়ে যাবে, একবার হাইড একবার শো। ওকে, এখন আমরা লফটেড বস বেস সম্পর্কে শিখব। লফটেড বস বেস হচ্ছে এরকম যে আমি এখানে ক্লিক করার পরে দেখো, প্রথমে আমি এটাকে ক্লিক করলাম, তারপরে এটাকে ক্লিক করলাম, তারপরে নিচেরটাকে ক্লিক করলাম, অ্যান্ড ফাইনালি তো এটা দেখে সবাই একটা হাঁড়ি কল্পনা করতেছে, তাই না? ওরকম কিছু একটা তৈরি হয়েছে, বা একটা পাত্র বা ফুলের টব, যাই হোক সুন্দর একটা ফুলের টব। এই যে ধরনের কাজ করতে গেলে আমরা লফটেড বস ইউজ করি। আর লফটেড বস আর বাউন্ডারি বস প্রায় সেম, সো বাউন্ডারি বস আর দেখালাম না, একই রকম। কিন্তু আমাদের এইখানে কিছু বিষয় আছে, যে এই সিলেক্টেড পয়েন্ট, এই পয়েন্টের উপর ভিত্তি করে এইটা এই কার্ভ ডিপেন্ড করে, ঠিক আছে? যেহেতু আমি স্টেট রাখছি সেটা স্টেট, অনেক সময় এরকম দিলে এটা পরিবর্তন করলে কার্ভটা পরিবর্তন হয়। ওকে, এটা বলা হয় মডিফিকেশন।
চেঞ্জ হয়েছে না? তো এই কার্ভটা বুঝতে হবে, তোমার যেরকম ডিজাইন দরকার সেরকমভাবে। আবার এখানে আরেকটা কাজ করা যায়, আমি করি, এইটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমাদের ফ্রন্ট প্লেন মানে কি, এইগুলোর মাঝ দিয়ে গেছে না, এই স্কেচগুলোর মাঝে আছে। সো আমি ফ্রন্ট প্লেনে কি করব, স্কেচ করব। ফ্রন্ট প্লেনে কি স্কেচ করব, আমি কিছু গাইড তৈরি করে দেব এখানে। অনেক সময় গাইডে কাজ করতে চায় না, দেখি কি হয়। আপডেট, ওকে। এই জায়গায় আমি কি দিয়ে দিছি, এই গাইড দিয়ে দেওয়ার কারণে এখন আচ্ছা, এখানে মনে হয় আরো গাইড তৈরি করতে হবে, না হলে হবে না। কারণ এখানে রাউন্ড ছিল, তো আমি একদম স্ট্রেট দিয়ে দিছি। এইখানে এরকম গাইড দিতে হবে, তাহলে হবে হয়তো, এছাড়া সম্ভব না। আমাদের আচ্ছা, গাইডের দরকার নাই আপাতত। আমাদের বেসিকে যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে কি, লফটেড বসে যাব, তারপরে আমরা এইগুলোরে সিলেক্ট করে দেব। এবং এইখানে এরকম একটা অবস্থা হওয়ার পিছনে কারণ হচ্ছে, এই পয়েন্টটাকে আমাদের বরাবর রাখতে হবে। ওকে, হালকা একটু যদি আমরা মুভ করাই তাহলে কি হবে, আমাদের এইখানে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যাবে। বাউন্ডারি বসও সেম। এখন আমরা যদি এটাকে ফাফা আকারে দেখতে চাই, হলো করতে চাই, সেই ক্ষেত্রে কাজ কি? সেক্ষেত্রে আগে আমরা একটা বিষয় শিখে ফেলি, যে আমাদের এটাকে বলা হয় সেকশনাল ভিউ। সেকশনাল ভিউ বলতে আমরা যদি এখানে ক্লিক করি তো এটাকে মুভ করানো যায়, ঠিক আছে? আবার এটাকে ঘোরানো যায়, এইভাবে আস্তে আস্তে ঘোরানো যায়। তারপরে উপর দিক থেকে নিচের দিকে, মানে আমরা ওটাকে সেকশন করব, কেটে ফেলবো, কেটে কেটে দেখব যে কি অবস্থা মাঝখানে, ঠিক আছে? তো অনেক সময় আছে কি, যে এইভাবে রোটেট করতে যাই আমাদের সঠিকভাবে রোটেট করা কঠিন হয়ে যায়। সো আমি চাচ্ছি ফ্রন্ট প্লেনের সাপেক্ষে এটাকে অর্ধেকভাবে কেটে ফেলবো। তো ফ্রন্ট প্লেন কোথায় আছে, এখানে ক্লিক করব। আগে ডিলিট করি, এখানে এটাকে ডিলিট করে আমাদের এইখানে ক্লিক করলে এখানে দেখো ফ্রন্ট প্লেন আছে। ফ্রন্ট প্লেনে যখন ক্লিক করব তখন ওই ফ্রন্ট প্লেনের সাপেক্ষে ব্যাক সাইডেরটা রেখে দেবে, আর সামনে যত অংশটুকু ছিল সম্পূর্ণ অংশ কেটে ফেলবে। কেটে ফেললে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বস্তুটাই সলিড, কোনো জায়গা ফাঁপা নেই, ফাঁকা জায়গা নেই। এখন একটা পাইপ তো অবশ্যই ভিতরে জায়গা থাকতে হবে যেখানে কিনা পানি বা আদার্স কিছু মুভ করে। সো এখানে ফাঁকা করার জন্য আমাদের কাট ফিচার্স আছে, এই কাট ফিচার্সগুলো ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে কীভাবে করতে হবে, যদি আমি ফার্স্টে বলটাকে আমি কাট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে আগে এটা অফ করে দেই। যেহেতু আমার বলটা
ফ্রন্ট প্লেনে কাজ করছিলাম, ফ্রন্ট প্লেনে একটা স্কেচ নেব। এরপর কতটুকু আমরা রাখবো আর কতটুকু কেটে ফেলবো এটা আমাদের নির্দিষ্ট করতে হবে। সো আমি চাচ্ছি এইখান থেকে এই দূরত্বটা হোক 2, ওকে। আর ভিতরে যে অংশটা ওটা হবে ফাঁকা, এমটি, ওকে। তো এই অংশটুকু সলিড থাকবে, অ্যান্ড এখান থেকে এখানে এটাকে আমরা কেটে দিলাম। আমাদের এইখানে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলোর মধ্যে এইটা এটা 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 এগুলো এখনো কিন্তু ওপেন হয় নাই, ওকে। শুধুমাত্র এই যে এইটা ওপেন হয়েছে। এটা ওপেন হওয়ার পিছে কারণ হচ্ছে যে এই যে যে বলটা ডিজাইন করছি সেটা আমরা সে রিভলভ বলস দিয়ে তৈরি করছি। এখন রিভলভ কাট করা পসিবল, এবং রিভলভ কাট করার জন্য আমাকে একটা স্কেচ করতে হয়েছে। স্কেচ করছি যার একটা সেন্টার থাকতে হবে আর একটা অর্ধবৃত্ত থাকতে হবে। সো আমি যদি রিভলভ কাটে ক্লিক করি তখন আমাদের এইখানে এই অ্যাক্সিসটাকে সিলেক্ট করে দেব, অ্যাক্সিসটাকে সিলেক্ট করে দেবো আর আমার এই এরিয়াটা আমাদের কাট করবে। সো এখানে সিলেক্ট কাউন্টার্স, এখান থেকে এই অংশটুকু আমরা সিলেক্ট করে দিলাম, ওকে, ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমরা বুঝতেছি না যে আসলে ভিতরে কাটছে কিনা। তো যখন আমরা সেকশন ভিউতে ক্লিক করব তখন আমরা এবার দেখতে পাচ্ছি যে আমাদের এটার ভিতর দিয়ে কি ফাঁকা জায়গা তৈরি হয়েছে। সবাই কি দেখতে পাচ্ছি? হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা। রিভলভ কাটের মাধ্যমে কি করছি আমরা? ভিতরের জায়গাটাকে ফাঁকা করে দিচ্ছি। সো যেই কাজটা রিভলভ দিয়ে করব সেই কাজটা রিভলভ কাট দিয়েই করব। যদি আমরা কোনো কাজ সোয়েপ্ট দিয়ে করি তাহলে সেই কাজটা আমরা সোয়েপ্ট কাট দিয়েই করব, ওকে। সো এখন আমাদের এইখানে এই কাজটা কিন্তু আমরা রিভলভ দিয়ে করেছিলাম। সো রিভলভ দিয়ে করার জন্য আমরা কোন প্লেনে রাখছিলাম? ফ্রন্ট প্লেনকে স্কেচ করছিলাম। সো ফ্রন্ট প্লেনে স্কেচ করব এবং লাইন ড্র করব আমরা ফার্স্টে সেন্টার, অ্যান্ড ওকে। এখন আমি চাচ্ছি কন্ট্রোল প্রেস রেখে এটার সাথে এটাকে প্যারালাল করে দিতে। সো প্যারালাল রিলেশন করার আমি শিখিয়েছি আমাদের গত ক্লাসগুলোতে। এটার সাথে এটা প্যারালাল হয়ে যাক, এটার সাথে এটা প্যারালাল অটোমেটিক্যালি আছে কারণ এটা ভার্টিক্যাল আছে, এই লাইনটাও ভার্টিক্যাল, এটা হরিজন্টাল হরিজন্টাল আছে, এটা প্যারালাল করার প্রয়োজন নাই। এখন আমি চাচ্ছি এই লাইন থেকে ডাইমেনশন নিতে, ঠিক আছে। ডাইমেনশন আমি শর্টকাটে কিভাবে আনতে হয়, রাইট বাটন প্রেস করে উপর দিকে ধাক্কা দিলে কি ডাইমেনশন চলে আসে। আবার আমরা যদি এখানে যাই এখানেও ডাইমেনশন পেয়ে যাব। তো রাইট বাটন উপর দিকে ক্লিক করলে ডাইমেনশন আসবে, আবার ডাইমেনশন অফ করার নিয়ম আছে উপর দিকে রাইট বাটন ক্লিক করে ধাক্কা দিয়ে ছেড়ে দিব আমরা, ঠিক আছে। তো ডাইমেনশনটা কি হবে, এইখান থেকে এটার দূরত্ব আমরা 2 চাচ্ছি, এখান থেকে এটার দূরত্ব আমরা চাচ্ছি 1.5। আচ্ছা, প্যারালালের কারণে এটা অটোমেটিক্যালি তারা তাদের দূরত্বটাকে বুঝে নেছে, মানে এখান থেকে এই দূরত্ব যেহেতু ফিক্সড, ঠিক আছে। সো অবশ্যই এখান থেকে এই দূরত্বটাও ফিক্সড হবে। আর এখান থেকে এই দূরত্বটা যেহেতু 2, সেহেতু এখান থেকে এই দূরত্ব 2 হবে, এখান থেকে এই দূরত্ব 2 হবে, যার কারণে এই দূরত্বটা ফিক্সড হয়ে গেছে, ওকে। এই দূরত্বটাও সে বুঝে গেছে।
এবং এই দূরত্বটা এখনও সফটওয়্যার বুঝতে পারছে না, যার কারণে এই দূরত্বটা বলতেছে যে আপনি দিন, ইনপুট দেন। তাহলে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব এবং এটাকে দিয়ে দিলাম 1.5। ওকে, এখন আমাদের কাজ কি, ফিচার্সে চলে যাব, রিভলভ কাটে চলে যাব, তারপরে আমাদের অ্যাক্সিস সিলেক্ট করে দেবো, এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, এবং সরি এখানে এটাকে আমরা ডিলিট করে দিই, এখানে নিয়ে যাই, থিকনেস নো নিড, এই যাচ্ছে আমাদের রেফারেন্স অ্যাক্সিস, আর কাউন্টার্স এরিয়া হচ্ছে এই যে। এখানে ক্লিক করার পরে একটা প্রিভিউ দেখা যাচ্ছে যে এইভাবে সে রোটেট করবে এবং ভিতরের অংশটুকু সে কেটে ফেলবে। সো আমি যদি ওকে দেই, তো আমাদের বোঝা কঠিন হচ্ছে। সো আমাদের এখন সেকশন ভিউতে চলে যেতে হবে। সেকশন ভিউ দেখে আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের ভিতরের অংশটা ফাঁকা হয়ে গেছে। সো এরপরে আমাদের এটা কীতে করছিলাম, রিভলভ দিয়ে করছিলাম, এটা রিভলভ দিয়ে করছিলাম। সো ফ্রন্ট প্লেনে স্কেচ, তারপর আগে আছে সেন্টার তৈরি করতে হবে। আর আমাকে কি করতে হবে, কতটুকু অংশ কেটে ফেলবো, এই অংশটুকুর দূরত্ব আমরা চাচ্ছি 2। ওকে, এখন আমরা কি করব, সেই রিভলভ কাট দিব, এখান থেকে লাইন সিলেক্ট করে দেব যে রেফারেন্সের সাপেক্ষে সে ঘুরবে, এবং এরিয়াটা সিলেক্ট করে দেবো, এখানে এরিয়া যখন সিলেক্ট করে দিচ্ছি তখন এটা আমাদের একটা পাইপের মতো হয়ে গেছে। সো রিভলভ কাট আমরা যেহেতু এই তিনটাতে রিভলভ কাট ইউজ করছিলাম, সেহেতু আমরা রিভলভ বস বেস ইউজ করছিলাম, সেহেতু আমি রিভলভ কাটের মাধ্যমে ভিতরের অংশটা ফাঁকা করছি। এখন এই অংশটা কিন্তু আমি রিভলভ করে পাই নাই, এই যে এটা পেয়েছি কিভাবে, আমরা সোয়েপ্ট বস বেসের মাধ্যমে। এই যে সোয়েপ্ট বস বেসের মাধ্যমে, সোয়েপ্ট বসের কাজ যখন হয়েছে, এই কাজটা যখন হয়েছে, তখন কিন্তু এই যে সোয়েপ্ট কাটের অপশনটা অন হয়েছে। সো সোয়েপ্ট কার্টে আমি ক্লিক করার পরে আমরা কি করব, এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে যেহেতু আমি এটা প্র্যাকটিস করাচ্ছি, সেহেতু আমাকে সার্কুলার প্রোফাইল সিলেক্ট করতে হবে। সার্কুলার প্রোফাইল সিলেক্ট করার পরে এখানে আমাদের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনটাকে সিলেক্ট করে দিতে হবে। গাইডলাইনটা আমরা একটা স্কেচের মাধ্যমে করছিলাম, সেই স্কেচটা তো দেখা যাচ্ছে না, ঠিক না? এখন ওই স্কেচটাকে আমাকে শো করতে হলে এখানে ক্লিক করতে হবে। এখন আমার এটা কোনটা, এটা হচ্ছে সোয়েপ্টের কাজ। সো সোয়েপ্টের এখানে ক্লিক করলে আমরা সেই স্কেচটা দেখতে পাবো। ওকে, এটাকে ওপেন শো করে দিলাম, শো করে অটোমেটিক্যালি সে সিলেক্ট করে নিছে। আমরা সিলেক্ট এখন করতে পারবো আবারও, এখানে যাব, এই যে এখানে ক্লিক করলে সেই লাইনটা সিলেক্ট হয়ে গেল। এইবার কতটুকু অংশ করে কাটবে, 10 mm ডায়ামিটার করে কেটে যাবে নাকি আরেকটু বাড়াবো, আমরা এখানে 20 দিয়ে দিই। সো 20 mm এখানে কি হলো তৈরি হচ্ছে। এবার আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়া মাত্র এখানে এই লাইন বরাবর যত জায়গা ছিল সব জায়গা কেটে চলে আসছে, যে এই পর্যন্ত কেটে চলে আসছে। আমরা সেকশন ভিউ করে দেখি, এই যে। তাহলে পাইপের ডিজাইন করতে গেলে আমাকে সোয়েপ্ট বস বেস, সোয়েপ্ট কাট, এই দুইটা টুলসের ইউজ জানতে হবে। ওকে, পাইপের এই
ফাঁকা করার জন্য আরেকটা অপশন আছে, সেটা আমরা একটু পরে বলবো। আপাতত এটুকু আমরা কনসেপ্ট ক্লিয়ার রাখি যে সোয়েপ্ট বস বেস করার জন্য আমাকে একটা লাইন তৈরি করতে হবে, স্কেচ। সেই স্কেচটা লাইন তৈরি করতে হবে, এবং কোন মানে কীরকম শেপ সে ওইখানে তৈরি হবে। এখানে তো একটা পাইপ ছিল, পাইপ সাধারণত সার্কুলার হয়, এই জন্য আমি সার্কুলার ক্লিক করছিলাম, এবং ওই লাইনটাকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ওই নিচের যে ডায়ামিটারটা আছে ওই ডায়ামিটারটাকে আমরা ভ্যালু দিয়ে দিয়েছিলাম। ভ্যালু দিয়ে দেওয়ার কারণে আমাদের ওই শেপে পাইপ তৈরি হয়েছিল। সো সোয়েপ দিয়ে শুধুমাত্র যে পাইপ তৈরি করতে হয় তা না, আমি আর একটা বিষয় একটু দেখাই দিই, যে টপ ফেসে আমি একটা রেক্ট্যাঙ্গল ড্র করলাম। ওকে, ফ্রন্ট প্লেনে আমি এটাই তৈরি করলাম। এখন আমাদের সোয়েপ্ট বস বেসের মধ্যে এগুলো সব ডিলিট করে দেবো, বাই ডিফল্ট যা আছে সব ডিলিট করে দেবো। তো এইখানে কি বলছে, এই যে একটা বৃত্তের মতন, তাই না? তো এই অংশটার মধ্যে এইটা হচ্ছে আমাদের নিচে, তো এটাকে আমি সিলেক্ট করলাম, এবং আর এটা হচ্ছে গাইডলাইন, কোন জায়গা দিয়ে সে ওইরকম শেপ তৈরি করবে। তো এটা হচ্ছে গাইডলাইন, এই গাইডলাইন আমি ক্লিক করে দিলাম। এখন যদি আমি ওকে দেই, সামথিং রং, দেখা যাচ্ছে না কেন? ও আচ্ছা, দেখা যাচ্ছে না এই কারণে যে এটা তো আমাদের অর্ধেক, তাই না? এই সেকশনাল ভিউ অন করা আছে, সেকশনাল ভিউটা অফ করে দিলাম, এখন দেখা যাচ্ছে। সো এটা কি আমাদের সার্কুলার পাইপ না। সো যে কোনো একটা গাইডলাইন যদি আমি ড্র করে দেই এবং একটা সেই স্কেচ প্রোফাইল তৈরি করে দেই, আমাদের প্রোফাইলটা ছিল কি রেক্ট্যাঙ্গল, তাই না? সো এখানে রেক্ট্যাঙ্গলের জায়গায় যদি আমি বৃত্ত এঁকে দেই তাহলে এটা পাইপের মতো হয়ে যাবে। যদি বৃত্ত না এঁকে আমি অন্য কিছু ত্রিভুজ এঁকে দিই তাহলে এটা ত্রিভুজ শেপের তৈরি হয়ে যাবে। তো এটাকে বলা হয়েছিল স্কেচ প্রোফাইল, আর এটা এই যে লাইন টেনছিলাম এটাকে বলা হয় গাইডলাইন। ওকে, এই যে নিচের দিকে যে আমি একটা রেক্ট্যাঙ্গল ড্র করছিলাম সেটা হচ্ছে স্কেচ প্রোফাইল, আর এই যে এইখান দিয়ে এই পর্যন্ত আমি একটা লাইন টানছিলাম, এটা হচ্ছে হলো গাইডলাইন। আচ্ছা, সোয়েপ্ট বস বেস সম্পর্কে কারো কি কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে আমরা মিটিংটা ক্লোজ করে দিয়ে আবার মিটিং কল দিব। হ্যালো, আমাদের কলের বুঝতে মাত্র পারছি, এটা সমস্যা নেই। 6 মিনিট সময় আছে। তো 6 মিনিট দরকার নেই, আমরা কলটা কেটে দিয়ে আবার আমরা নতুন করে সবাই জয়েন করি।
আচ্ছা, তো প্রত্যেকটারই প্রায় সেম। এখানে তাহলে আমরা কি শিখলাম? সোয়েফটের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা স্কেচ প্রোফাইল লাগবে এবং একটা গাইডলাইন লাগবে, যে বরাবর সে ওই স্কেচ প্রোফাইলটা মুভ করবে। ওকে, এখন যদি কেউ সিলিন্ডার তৈরি করতে চায়, সেই ক্ষেত্রে সে এই সোয়েফট বস দিয়ে তৈরি করতে পারবে। কিভাবে? আমি ফ্রন্ট প্লেনে না টপ প্লেনে আমি একটা বৃত্ত আঁকবো। আর একটা গাইডলাইন তৈরি করতে হবে, যেটা ফ্রন্ট প্লেনে এখান থেকে বেরোয় আগে, তারপরে ফ্রন্ট প্লেনে আমরা একটা গাইডলাইন তৈরি করে দিচ্ছি। দেখি একটু উপর থেকে দিলে কেমন দেখায়। এখন সোয়েফট বস বেস অটোমেটিক্যালি সে বুঝে গেছে এইটা গাইডলাইন ছাড়া আর কিছু না। ঠিক আছে, সফটওয়্যার সে একাই বুঝে গেছে, সেজন্য এখানে সিলেক্ট করে নিয়েছে। সো এটা হচ্ছে আমাদের গাইডলাইন, আর এটা হচ্ছে আমাদের স্কেচ প্রোফাইল। স্কেচ প্রোফাইল হচ্ছে কি এইটা। এটা হবে না আসলে, এই লাইনটা এই পয়েন্ট পর্যন্ত হইতে হবে, মানে যেখানে স্কেচ প্রোফাইলটা আছে সেই লাইনের বেস পজিশনে আমাদের ওই লাইনের শুরু থাকতে হবে, গাইডলাইনের শুরু থাকতে হবে, সেই ক্ষেত্রে হবে। তো সোয়েফট বস বেস আমরা এটাকে দিলাম গাইডলাইন, আর এটাকে দিলাম প্রোফাইল। তো এটা কি হলো? আমাদের সিলিন্ডার তৈরি হলো, যেটা কিনা সোয়েফট বস বেসের মাধ্যমে। আমরা সিলিন্ডারকে অনেক সময় পাইপও বলতে পারি। আচ্ছা, সিলিন্ডার তৈরি করে আরও সহজ সহজ সিস্টেম কি? টপ প্লেনে আমি একটা বৃত্ত আঁকলাম। এবং এটাকে আমরা এক্সট্রুড করে দিলাম, ফিচার্স থেকে এক্সট্রুড করে দিলাম। কি করলাম? এক্সট্রুড করে দিলাম। তাহলে কি একই সিলিন্ডার তৈরি হলো না? তো সিলিন্ডার আমরা চাইলে এক্সট্রুড দিয়েও তৈরি করতে পারতেছি, সোয়েফট বস দিয়েও তৈরি করতে পারতেছি, রেভল দিয়েও তৈরি করতে পারতেছি। বাট এরকম আঁকা বাঁকা পাইপ বা চ্যানেল যদি তৈরি করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই সোয়েফট ইউজ করতে হবে, রিভলভ ইউজ করা যাবে না। এক্সট্রুড সাধারণত কি একই লাইন বরাবর এক্সট্রুড হয়। সো আমাকে এইটুকু এক্সট্রুড করতে হবে, আবার ডান দিকে নিতে হলে ডান দিকে এক্সট্রুড করতে হবে, ওগুলো খুবই কঠিন, যেটা সুইফট বস বেস দিয়ে খুবই সহজে করা যায়। তো সুইফট বস বেস থেকে আমাদের দুইটা জিনিস প্রয়োজন। রাজু বলতে পারবা যে দুইটা জিনিস কি কি? রাজু, রাজু কি আছে? আচ্ছা, রাজুকে তো দেখা যাচ্ছে না। ফারহাদ, হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো তো যে সুইফট বস বেসের কাজ করতে হলে আমাকে দুইটা বিষয় জানতে হবে, সেই দুইটা বিষয় কি কি? বুঝি না ভাইয়া। সুইফট বস বেস ফিচার্সটা যদি কাজে লাগাইতে হয়, তাহলে আমাকে দুইটা কাজ আগে করতে হবে। দুইটা কাজ কি কি? আচ্ছা, আমি আবারও বলি, তোমরা মনোযোগ দিয়ে সবাই শোনো। সুইফট বস বেসের ক্ষেত্রে আগে আমাদেরকে একটা স্কেচ প্রোফাইল এবং একটা গাইডলাইন তৈরি করতে হবে। কি বললাম? একটা স্কেচ প্রোফাইল এবং গাইডলাইন। এটা যদি তোমাকে ভুলে যাও, সেক্ষেত্রে তোমরা সুইফট বস বেস ক্লিক করলে বুঝবা যে এইখানে এটাকে বলতেছি আমি কি, স্কেচ প্রোফাইল। ওকে, আর এটাকে আমরা বলতেছি গাইডলাইন বা পাথ। পাথ, ওকে।
যে কোন পথ বরাবর সেই স্কেচ প্রোফাইলটা মুভ করতেছে, এবং কন্ডিশন হচ্ছে কি যে এই গাইডলাইনটা অবশ্যই ওই স্কেচের সাথে টাচ করা অবস্থায় থাকতে হবে। যদি ওরকম টাচ করা না থাকে সেক্ষেত্রে কিন্তু সে কাজ করবে না। আমরা একটুকে দেখছি সবাই। আব্দুর রহমান, ক্লিয়ার কি বোঝা যাচ্ছে? হ্যালো প্রমিত, শালম ভাই, সবাই কি শুনতে পাচ্ছি ক্লিয়ার? বোঝা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এগুলো পরে আবার প্র্যাকটিস করতে যাচ্ছে। হবে, আমরা জাস্ট ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়। আমাদের আজকের ক্লাসে বলা যায় রিভলভ বস বেস আমরা বুঝে গেছি, রিভলভ কাটও বুঝছি, সুইফট বস বেস যেরকম সুইফট কাটও সেরকম, লফটেড বস যেরকম লফটেড কাটও সেরকম। তো বাউন্ডারি বস বেস তো লফটেডের মতোই সেম। সো বাউন্ডারি কাট আর লফটেড কাট একদমই সেম। এখন আমরা লফটেড কাটটা দেখাইনি। লফটেড কাটটা একটু দেখাইতে গেলে আমাকে অবশ্যই আবারও সেই ড্র করতে হবে, বৃত্ত ড্র করতে হবে। যে এটাকে আমি একটা কাজ করি, এইখানে দেখো বিভিন্ন ধরনের শ্যাডো আছে, এটা চেঞ্জ করা যায়। এরকম বিভিন্ন শেড দেখা যায়। আচ্ছা, তো ট্রান্সপারেন্ট করে দিই, এটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিই। এখানে ট্রান্সপারেন্ট কি আছে? ট্রান্সপারেন্ট বিষয়টা অ্যাসেম্বলিতে থাকে, এখানে থাকে না। কি করব, আমাদের প্লেনগুলো কোথায় আছে? নতুন নতুন প্লেন, এই একটা, এই একটা, এই একটা, তিনটা প্লেন এবং টপ প্লেন। তো টপ প্লেনে আমাদের একটা ড্র করতে হবে ফার্স্টে। ওকে, তারপরে আমাদের প্লেন ওয়ান, মানে ড্র করতে যাওয়ার জন্য আবার বড় না করে ফেলাই, বাইরে না বের করে ফেলাই, ভিতরে রাখবো। তারপর প্লেন টু, বেশি ছোট হয়ে গেছে। এরপর প্লেন থ্রি, এখন আমরা চলে যাব লফটেড কাট। লফটেড কাটে উপর থেকে শুরু করছে 40, তো আমরা এটাকে ডিলিট করে দিই, নিচ থেকে শুরু করি। এই যে একটা, তারপর একটা, তারপর একটা। ওকে, এবার আমরা ওকে দিলে ভিতরের অংশটা ফাঁকা হয়ে গেছে। এখন এই অংশটা তো ফিল থাকলে ভালো হতো, তাই না? তো আমরা একটু ফিল করে দিই। হালকা একটু এক্সট্রুড করে দিই। বাবা, কতটুকু হয়েছে! ওকে, তো কাট মানে কি? আমাদের
ওই লফটেড বস যেভাবেই কাজ করছিলাম, তো লফটেড বস কাজ করতে গেলে কি স্কেচ করতে হয়, এরকম অনেকগুলো নতুন নতুন প্লেন নিতে হয়, ওই প্লেনের উপরে আমাদের স্কেচ করতে হয়, এই যে প্রোফাইল করতে হয়। তো আমাদের 3-4টা প্রোফাইল তৈরি করতে হয়েছিল। সেমভাবে লফটেড কাটেও সেম প্রোফাইল তৈরি করতে হবে। ওকে, তারপরে আমরা যদি একটার পর একটা ঠিকঠাকভাবে যদি আমরা কানেকশন দিই সেক্ষেত্রে হয়ে যায়। তো বেসিকটা জেনে রাখলাম, আমরা যদি ভবিষ্যতে এরকম কোনো ডিজাইনের কাজ করতে যাই সেই ক্ষেত্রে ইনশাল্লাহ হেল্পফুল হবে কাজটা। তো ওইগুলোর প্র্যাকটিস বেসিক পর্যায়ে বেশি একটা করা হয় না, জাস্ট জানিয়ে রাখলাম। বাউন্ডারি বস বেসও সেম, যে আমাদের প্রোফাইল তৈরি করতে হয়, বাউন্ডারি কাটও সেম। তো আমাদের আজকের এইখানে অলরেডি আমাদের এই পর্যন্ত কাজ শেষ। রিভলভ বস বেস, রিভলভ কাট, সোয়েপ্ট বস বেস, সোয়েপ্ট কাট, লফটেড বস বেস, লফটেড কাট, বাউন্ডারি বস বেস, বাউন্ডারি কাট। এখন আমরা শিখবো শেলের কাজ কি। সো শেলের কাজটা খুবই মজার। আমি নতুন একটা ইন্টারফেস ফ্রন্ট প্লেনে একটা বৃত্ত ড্র করি, মানে আমি একটা বল তৈরি করব। রিভলভ বস বেস দিয়ে আমি একটা বল তৈরি করে ফেলি। ওকে, এখন আবার আমি রিভলভ কাট করার জন্য কষ্ট করে আবার স্কেচ করব না, আবার ওই সুন্দর করে আবার রিভলভ কাটের ফিচার্সগুলো ইউজ না করে আমি এইখানে একটা শেল, একটা অপশন আছে, এই শেলে যদি ক্লিক করি এবং এই শেলে মানে এর ভিতরে থিকনেসটা আমি রাখলাম মনে করি 10, হ্যাঁ 10ই থাক। এবার যদি ওকে দেই তাহলে সে অটোমেটিক্যালি ভিতরে ফাঁকা করে ফেলতেছে এবং একটা বল তৈরি হয়েছে, যার এখান থেকে এই পজিশন পর্যন্ত যে থিকনেস সেটা হচ্ছে 10। সো আমরা যদি মডিফিকেশনের কথা চিন্তা করি, আবার এডিট করলাম, এই 10-এর জায়গায় আমরা দিচ্ছি হচ্ছে 5 দিলে কেমন দেখা যায়, এই যে থিকনেসটা কমে আসছে। আমি থিকনেসটা যদি 1 দিই কেমন হয়, এই যে 1। তো সেই ক্ষেত্রে আমাদের বলটা এমন দেখতে দেখা যাবে। তো কি বুঝলাম, যে এই ফিচার্সটা আরও অ্যাডভান্স। আমরা ওইখানে যে কাট ফিচার্সগুলো দেখতেছিলাম, কাট ফিচার্স থেকে আরও অ্যাডভান্স, বাট এগুলো নির্দিষ্ট পজিশনে ইউজ করতে হয়। সবাই সব সব টুলসগুলো সব জায়গায় ইউজ করতে হয় না। সো আমরা বুঝতে হবে যে কোন টুলসটা কখন ইউজ করলে আমার জন্য সুবিধা হয়। আমরা ভবিষ্যতে আরও আস্তে আস্তে অ্যাডভান্স কিছু কাজ করব, যার মাধ্যমে বুঝতে পারবো যে আমার এখন শেল করতে হবে নাকি আমার এখন কাট করতে হবে। ওকে, শেল করার জন্য আমাদের আরেকটু বেসিক শিখতে হবে। সেজন্য আমি একটা টপ প্লেনে একটা রেক্টেঙ্গল আঁকি এবং এটাকে এক্সট্রুড করি। ওকে, এখন আমি যদি শেল ফিচার্সে ক্লিক করি তাহলে আমার থিকনেস থাকবে 1, এবং এইখানে যে ফেসগুলো আছে এই ফেসগুলো যদি আমি সিলেক্ট করে দেই তাহলে কী হবে, এই দুটো ফেস ওপেন থাকবে, মুক্ত, মানে ফাঁকা হয়ে যাবে। ভিতরে তো ফাঁকা হবেই, সাথে এই দুটো ফেসও ডিলিট হয়ে যাবে। এবার যদি আমি ওকে দেই তাহলে সবাই আমার মনে হয় ক্লিয়ার বুঝতে পারতেছি যে কীভাবে কাজটা করে। এই 1 mm থিকনেস সে রাখবে, আর বাকি যত ভিতরে আছে সবটুকু সে কেটে ফেলবে। ওকে, আমি যদি এটাকে এডিট করি এবং এই ফেসটাকে আমি সিলেক্ট না করে দিয়ে শুধুমাত্র উপরেরটা রাখি তাহলে এরকম হবে। সো এই ধরনের বক্স যদি ডিজাইন করতে চাই এবং থিকনেস যদি 1 দিতে চাই, সেই ক্ষেত্রে আমার খুবই সহজে শেল দ্বারা আমরা ডিজাইন করে ফেলতে পারবো। সো শেল অনেকেই ইউজ করে, খুব বেশি ইউজ করতে হয়, এই জন্য এটার কনসেপ্টটা ভালো মতো রাখা উচিত।
শেলের বিষয়ে আমার মনে হয় কোনো কোশ্চেন নাই। তারপরে যদি কারো কোশ্চেন থাকে খুব দ্রুত কোশ্চেন করি যে ভাইয়া বুঝতেছি না। কারো কি কোনো প্রবলেম আছে যে ভাই আপনি যেটা বললেন আমি বুঝতেছি না, একটু আরেকবার বলেন এখানে কি বলছেন। শেল বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যালো। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছি? জি ভাই, না আসলে কোনো সমস্যা নেই। শাহ আলম ভাই, শেল সম্পর্কে বুঝতে পারছি। হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের ক্লাস প্রায় শেষের পথে। তো আমাদের আউটলাইনের এই পজিশন পর্যন্ত আমরা আজকে ক্লাস শেষ করছি। আর এই দুটো বিষয় বললে আজকে ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। সো এখন হচ্ছে ফার্স্ট কি মেজার, যে কি বলছিলাম, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত তার দৈর্ঘ্য কত, এটা যদি মেজারমেন্ট করতে হয় তাহলে আমাদের এইখানে দেখতে হবে কোথায় ইভালুয়েট আছে। ওকে, অনেক সময় আছে এইগুলো এখানে আমার একটা অপশন দরকার, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না, এরকম হয় অনেক কিছুতে। সো সেক্ষেত্রে কী করবো, এখানে যে কটা আছে যে কোনো একটার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখানে ট্যাব অপশন আছে। ট্যাব অপশনের পরে এখানে যারা যারা টিক দেওয়া আছে তারা তারা এখানে দেখা যাবে, আর যাদের টিক দেওয়া নেই তারা এখানে নাই। তো আমাদের এখানে ইভালুয়েটে টিক আছে কিনা এটা খেয়াল করবো। ইভালুয়েটে যদি টিক থাকে তাহলে এখানে অবশ্যই আছে। তাহলে এই যে ইভালুয়েট দেখতে পাচ্ছি, এই ইভালুয়েটে ক্লিক করব। ইভালুয়েটে গেলে আমরা একটা মেজারিং টেপ পাবো। যে মেজারিং টেপটা অন করে আমরা কি করব, এই প্রান্তকে একটা ক্লিক করব, এই প্রান্তকে আরেকটা ক্লিক করব। এখন মানে এই ফেস থেকে এই ফেসের ডিস্টেন্স হচ্ছে কত, এই যে, ওকে। আর এই জায়গায় যদি আমরা চিন্তা করি যে এই ফেসের এরিয়া কত, তাহলে এই যে এই ফেসের এরিয়া এবং এই ফেসের পরিধি কত, পরিধি পেরিমিটার, সেই পেরিমিটারটা যে দেয়া আছে। সো আমরা এই মেজারিং টেপ থেকে আমরা কি কি বিষয় শিখি, একটা হচ্ছে তার দৈর্ঘ্য মাপা শিখি, তারপরে এরিয়া নির্ণয় করা শিখি, এবং পরিধি মানে পরিসীমা, ঠিক আছে, পেরিমিটার, পেরিমিটার নির্ণয় করা কাজে লাগে এই বিষয়টা। সো এই কাজগুলো অ্যাডভান্স, তো এই বিষয়গুলো আমি এখন দেখাবো না। এখন আপাতত আমাদের কাজ হচ্ছে কি, যে এটার দৈর্ঘ্য কত আছে সেটা নির্ণয় করা। আমি আবারও করতেছি কি, ইভালুয়েটে যাব, মেজারিং টেপ অন করব, এবং আমরা মনে করি সাপোজ এই দৈর্ঘ্যটা দরকার। তো এই দৈর্ঘ্যটা যদি আমি ক্লিক করি, শুধুমাত্র এই এই কর্নার এজটা, ঠিক আছে, এই কর্নার এজটা কত, তো শুধু লেন্থই দেখাবে, যেহেতু একটা লাইন, লাইনের অবশ্যই শুধু লেন্থই দেখা যাবে। এখন যদি আমি কোথাও এরিয়া সিলেক্ট করি তাহলে এরিয়া এবং ওইটার পরিসীমা দুইটা জিনিসই দেখাবে। তো অ্যাডভান্স পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে পরিসীমা অনেক সময় কোশ্চেন করে বসে। আর বেসিক যে পরীক্ষাটা আছে যেটা বলা হয় সিএসডব্লিউ অ্যাসোসিয়েট পরীক্ষা, ওই পরীক্ষাতে সাধারণত আমাদের দৈর্ঘ্য বের করতে বলে, সর্বোচ্চ এরিয়া বের করতে বলে, ওকে। তো আমরা ইউনিটের দিকেও খেয়াল রাখবো। এরিয়ার ইউনিট অবশ্যই স্কোয়ার হবে, মিলিমিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার বা ফিট স্কোয়ার। আর পেরিমিটার হবে অবশ্যই শুধুমাত্র যা আছে তাই, ইউনিটের উপরে কোনো স্কোয়ার স্কোয়ার বা কিউব হবে না। ওকে, মেজারিং বিষয়ে মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। এইবার আমি এটাকে একটু সাপ্রেস করে দেই। এই যে যে বলটা আছে, ঠিক না, এগুলো কিন্তু নাই, এই দুটা নাই। এই যে যে বলটা আছে, এই বলটার ওজন কত আমি এটা জানতে চাচ্ছি। তো ওজন কত তার আগে আমাদেরকে অবশ্যই ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পরে, রাইট বাটন ক্লিক করার পরে আমাদের এখানে ম্যাটেরিয়ালস অপশনগুলো আসবে। আমি আপাতত স্টিলের একটা ম্যাটেরিয়ালস দিয়ে দিই, 1060 কি আছে, 1020 এটা দিই।
অ্যাপ্লাই। সো আমাদের এটা একটা ম্যাটেরিয়ালস দিয়ে দিলাম, এটা হচ্ছে হলো স্টিল, AISI। এই স্টিলটা দেওয়ার পরে এখন আমরা বলতে চাচ্ছি যে এই যে একটা বল, এই বলটার ওজন কত। এই বলটার ওজন যদি আমাকে জানতে হয়, সেই ক্ষেত্রে আমাদের ইভালুয়েটে ক্লিক করতে হবে এবং এখানে মাস প্রপার্টিসে ক্লিক করতে হবে। মাস প্রপার্টিসে ক্লিক করার পরে এইখানে আমার এই যে বলটা আছে, এই বলটাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এই বলটাকে সিলেক্ট করে দিলে পরে তাহলে আমাদের এইখানে দেখাচ্ছে যে এটার মাস হচ্ছে 243.26 গ্রাম। এটা যদি স্টিলের হয়ে থাকে এবং 100 ডায়ামিটারের 2 থিকনেসের যদি আমি একটা বল ডিজাইন করে থাকি, সেই বলটা আমার সলিড ওজন হবে 243.26 গ্রাম। ওকে, আর এটাকে বলা হয় সেন্টার অফ দ্য মাস, মানে এই বলটার সেন্টারেই আছে। সরি, মানে এই বলটা এক্স অক্ষের দিকে কোনো দূরত্ব নাই, ওয়াই অক্ষের দিকে কোনো দূরত্ব নাই, জেড অক্ষের দিকে কোনো দূরত্ব নাই, মানে এই বলটার আসলে সেন্টার কোথায়, এইখানে না। আর আমাদের যে অরিজিন, সেই অরিজিনটাও ঠিক এইখানে, এই যে এইটা এখানে নিলে পরে দেখো এখানে একটা চিহ্ন উঠতেছে, অরিজিন। তার মানে অরিজিন থেকে কোনো দূরত্ব পাই নাই, এই কারণে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, জেড এর মানও 0। আমি যদি একটু মডিফাই করে দেখাই তাহলে কেমন হয়, যে আমাদের এই বলটা আমার এখানে, এটাকে ডিলিট করে দিয়ে আমি এটাকে একটু মুভ করে দিই। এখন যদি আমি মাস প্রপার্টিজ নির্ণয় করি, তখন এক্স এর ভ্যালু আসলে আসছে, ওয়াই এর ভ্যালু চলে আসছে, জেড এর ভ্যালু আসেনি, কারণ জেড অ্যাক্সিসের দিকে একটু আমি মুভ করাইনি, জাস্ট এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একটু মুভ করছে, যার কারণে এটার সেন্টার অফ দ্য মাস, সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, এটা পরিবর্তন হয়েছে, কিন্তু তার ওজনের পরিবর্তন হয় নাই, ভরের কোনো পরিবর্তন হয় নাই। ওকে, সো যদি আমি শেল না করতাম তখন বলটা থাকতো সলিড, তখন কিন্তু তার ওজন 243 থাকতো না, তখন তার ওজন কত হতো, মাস প্রপার্টিসে চলে যাব এবং দেখো এখানে কত আছে, 4 কেজি 136 গ্রাম, 136.43 গ্রাম। তার মানে নিয়ারেস্ট 4 কেজির মতো এই বলটার ওজন হতো, এটা যদি স্টিলের হয়। সো এটা যদি আমি ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিই, রাইট বাটন ক্লিক করে এডিট ম্যাটেরিয়ালস দেই, এখানে স্টিলের পরিবর্তে আমরা যদি প্লাস্টিক ম্যাটেরিয়ালস দেই, যে কোনো একটা দিলাম। ওকে, এখন যদি আমরা মেজারমেন্ট করি তাহলে কিন্তু 4 কেজি থাকবে না, দেখো 733.404 গ্রাম। তার মানে আমাদের এটার ওয়েট ডিপেন্ড করতেছে এটার ডেন্সিটির উপর, যে আমরা এটা কোন ম্যাটেরিয়ালস নিচ্ছি, সেই ম্যাটেরিয়ালসের ডেন্সিটির উপর ডিপেন্ড করে তার ভর, এবং আমাদের শেপটাও অনেকটা ডিপেন্ড করে, যে আমি আকার বড় রাখতেছি না ছোট করতেছি। যদি শেল করি সেই ক্ষেত্রে অবশ্যই ভিতরে ফাঁকা হয়ে যাবে, ওজন কমে যাবে, ঠিক না। এই জন্য আমাদের পরীক্ষার সময় এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা পরবর্তীতে পরীক্ষার আগে আমরা আবার এই বিষয় নিয়ে প্রিপারেশন নেব, যে একটা যে কোনো একটা বস্তুর তার ওজন কীভাবে নির্ণয় করতে হয়, তারপরে যদি সেটা ডেন্সিটি চেক করতে হয়, সেই ডেন্সিটিটা আমি কত আছে তা সেটা কীভাবে চেক করব। আমি যদি ডেন্সিটির ইউনিট চেঞ্জ করি, যেমন এখানে 2.2 ঘর পর্যন্ত ডেন্সিটি দেখা যাবে। তো এগুলো নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস থাকবে পরবর্তীতে, হয়তোবা 30টা ক্লাসের পরে এই বিষয়ে আরও বিশদ আলোচনা থাকবে। আপাতত আমি এই টুলসগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি, যে কোথায় আছে আমাদের মাস অফ প্রপার্টিস, কোথায় আছে আমাদের মেজারিং টেপ, এই দুইটা বিষয় জানলেই হবে। এবং কিভাবে কাজ করে মোটামুটি দেখছি, ভবিষ্যতে আমরা আরও কাজ করব, তখন আরও প্র্যাকটিস হলে আরও বুঝতে পারব। সো মেজারিং টেপ, মাস অফ প্রপার্টিস, তারপরে আমরা আরও শিখছি ফিচার্সের ভিতরে কোথায় আছে সোয়েপ্ট বস বেস, কোথায় আছে সোয়েপ্ট কাট, লফটেড বস বেস, লফটেড কাট, বাউন্ডারি বস বেস, বাউন্ডারি কাট এবং শেল। এই কয়টা বিষয় আজকে আমাদের টপিক ছিল। সো ক্লাস বলা যায় যে আজকে টপিকগুলো শেষ। এখন আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করব আমরা, যদি না থাকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই হবে।
আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ফারহাদ, না, আপাতত কোনো কোশ্চেন নেই। হ্যাঁ হ্যাঁ বলো। প্র্যাকটিস করা লাগবে আর কি। হ্যাঁ তা তো অবশ্যই প্র্যাকটিস আর করো। প্র্যাকটিস করার পরে যদি কোনো কোশ্চেনে প্রবলেম হয় গ্রুপে মেসেজ দিবা যে ভাইয়া আমি এটা পারতেছি না, ঠিক আছে? যে কেউ যে আচ্ছা, পারবে, এখানে যে পারবে সে ভাই, রিপ্লাই দিবে। বলের বলের ভিতরে যে কাজটা করছেন ওটা জাস্ট উপরে সিলেক্ট করলে হয়ে যাবে না? বলের শেলের কথা বলতেছো, যে ফাঁকা করলাম যেটা? সে হ্যাঁ, শেল আছে, প্লাস আরো একটা কাট। কাজ করলেন দিতে, এক্সট্রুডেড কাট, মানে বলটার ভিতরে যে হোলটা করছেন আর কি, গোল হ্যাঁ, ফাঁপা জায়গাটা করছেন, তো ওটাতে জাস্ট উপরে ক্লিক দিলে হয়ে যাবে নাকি বলটা বলের? সিলেক্ট করা লাগে না, সেলের সময় সিলেক্ট করতে হয়, কিন্তু এমনি হুম। সময় তো ভিতরেই এটা তোমার স্কেচ করতে হয়। ভিতরে স্কেচ কীভাবে করতে আমি একটু দেখাই। ম্যাট্রিক্স কি ডিলিট করা সম্ভব? আচ্ছা, এই শেলটাকে ডিলিট করে দেই। জাস্ট ফার্স্টে এই বলটাই তুমি ডিজাইন করছো, ঠিক না? এই যে তোমার বল। এখন কাজ কি, যে তোমাকে বলটা কোথায় ডিজাইন স্ক্রিনটা করবে? দেখা যাচ্ছে না। সরি। আচ্ছা, এখন এই যে যে বলটা, এই যে সলিড বডি, তাই না? এটাকে এখন তুমি ফাঁকা করতে চাচ্ছ। তো ফাঁকা করতে গেলে কি করতে হবে? এখানে একটা লাইন টানতে হবে এবং ভিতরে একটা ছোট করে বৃত্ত আঁকতে হবে। ছোট করে একটা বৃত্ত আঁকতে হবে। সেটার জন্য আমাকে কি করতে হবে? কোন প্লেনের উপর বল আঁকছিলাম? ফন্ট। হ্যাঁ, ফন্টের উপরে। হুম। ফন্টের উপরে আমরা আর একটা স্কেচ করবো, বৃত্ত আঁকবো একটা। অর্ধবৃত্ত। এবং এখন এটা তো ভিতরেই আছে, তো আমি যদি এটাকে রেভুলেশন দেই তাহলে ভিতরে যতটুকু আছে সেটুকু কেটে চলে যাবে না? সেই অংশটাকে যদি কেটেই চলে যায় তাহলে তো ফাঁকা হয়েই গেল। এটার জন্য তো আর ওইভাবে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। তুমি কোন সিলেক্টের কথা বলছো আমি জানি না। এইখানে এটাকে ক্লিক করলে রেভুলেশন নিয়ে যাওয়ার কথা, যদি না নেয় তাহলে আমরা সিলেক্ট কাউন্টার্স এই জায়গায় সিলেক্ট করে দেবো। এই জায়গা সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দেবো। দেখো ফাঁকা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে থিকনেস মেনটেন্স করতে হয়। আবার কি করছিলাম, এখানে যে স্কেচ করছিলাম এই স্কেচটার এই দূরত্বটা মেনটেন্স করে দিতে হয়, যে 2 mm। এত বড় হয়ে গেল কেন? 2 mm দিয়ে 1 mm দিই। এটা একটা ঝামেলা বুঝছো। এটা এই যে যে সেন্টার আছে না, এই সেন্টারটা ফিক্স থাকতেছে না, সরে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের আগের সেন্টার আছে সেটার সাথে এটা কনসিডেন্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আগের যেটা আছে সেটাকে শো করে দিতে হবে। এগুলো অ্যাডভান্স কাজ তো। এবার এটার সাথে এটা কোইন্সিডেন্ট করে দিতে হবে। কোলিনিয়ার। এইবার যদি এটাকে আমরা ছোট বড় করি তাও ঝামেলা করতেছে। এখান থেকে এই দূরত্বটা
কেমন হয়ে গেছে তাই না? তো সেদিকটা আমি মনে করি শেলই ভালো, শেল করা একদমই সহজ। যে এটা করব না, এটাকেও করব না, এটাকে হাইড করে দিই, আর জাস্ট শেলে ক্লিক করে, সরি শেল হচ্ছে এখানে, এখানে 2 mm দিয়ে দেব, ওকে দিয়ে দেবো। তার মানে কি সুন্দর করে 2 mm থিকনেস সে করে ফেলছে। আমরা শিখে রাখলাম যে সোয়েপ্ট কিভাবে লফটেড কাট করতে হয়, সোয়েপ্ট কাট করতে হয়, ঠিক আছে, ওটা শিখে রাখলাম। বাট আমরা শেল ইউজ করে এইখানে ফাঁকা করে ফেলতে পারবো, ঠিক আছে। হ্যালো ফারহাদ, তুমি কি বুঝতে পারছো? জি। আচ্ছা, আমি আবারও বলতেছি যে আমাদের যারা আছি সবাই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলি। রেজিস্ট্রেশন না করলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও পাচ্ছি না। আর আমাদের ফ্রি সেশনের ক্লাস আজকের মতো শেষ। এখন থেকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাস লিঙ্ক দিয়ে দেওয়া হবে, বা আমাদের ক্লাসের যে রেকর্ড এটা গুগল ড্রাইভে আপলোড হবে, ইউটিউবে না, গুগল ড্রাইভে থেকে আমরা ওই লিঙ্কটা আমাদের ক্লাসে গ্রুপে দিয়ে দেব। সেখান থেকে সবাই দেখে নিতে পারবো যে আমাদের ক্লাসে কী কী শেখানো হচ্ছে, বা রেকর্ডটা যদি কারো প্রয়োজন হয়। তবে শর্ত প্রযোজ্য যে আমাদের স্টুডেন্ট যারা, তাদেরকে অবশ্যই রেগুলারলি টাইম মতো থাকতে হবে, এটা হলো ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে হোমওয়ার্ক করতে হবে। থার্ড কন্ডিশন হচ্ছে কি, আমাদের কাছ থেকে অবশ্যই তাকে ছুটি নিতে হবে, মানে ছুটি বলতে কি আমাদের ইনফর্ম করতে হবে আগে থেকে যে আজকে ক্লাসটা আমি করতে পারতেছি না, যদি কারো প্রবলেম হয়। আর পেমেন্ট মেথডের ক্ষেত্রেও সেটাও অবশ্যই টাইম মতো পরিশোধ করতে হবে। এই কন্ডিশনগুলো যদি ফলো করি, তাহলে আমি আমার টিম সহ তাকে কিভাবে সাপোর্ট করতে হয় সেটা ইনশাল্লাহ ভবিষ্যতে আমি ভালো একটা সাপোর্ট দিব। যেহেতু আমাদের এটা পেইড কোর্স, সেহেতু সার্ভিসটাও ভালো একটা হবে। আমাদের কোর্স বিষয়ে কি কারো কোনো কিছু জানার আছে? যারা উপস্থিত আছি, যেহেতু আমাদের কোর্সে 48টা ক্লাস শিডিউল সাজানো আছে, পাশাপাশি পরীক্ষা, প্র্যাকটিস, এগুলো আমরা সব কিছুই আমাদের প্রসপেক্টাসে দিয়ে আছে। তারপরে আমাদের ইনস্টলমেন্ট কখন কিভাবে দিতে হবে, রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম, সব কিছু দিয়ে দিছি আমরা। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই পার্সোনালি যোগাযোগ করতে পারি, বা ক্লাসেও যোগাযোগ করতে পারি, সমস্যা নেই। আমার মনে হয় কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আমাদের 5 তারিখ পর্যন্ত হয়তো বা গ্রুপে লিঙ্ক দিব, ততদিন রেজিস্ট্রেশন না হচ্ছে। রেজিস্ট্রেশন হওয়ার পরে থেকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক শেয়ার করব। ঠিক আছে, সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।